এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নিস্তব্ধতার অতিথি। অরণ্যপুর গ্রামটি বেশ পুরনো। এই গ্রাম শহর থেকে অনেক দূরে, চারিদিকে ঘন জঙ্গল। দিনের বেলায় গ্রামটি প্রাণবন্ত, কিন্তু সূর্য ডুবে গেলে যেন পুরো গ্রাম এক অদ্ভুত নীরবতায় ঢেকে যায়। গ্রামের কেন্দ্রে সেই বিশাল বটগাছ। এই গাছটিকে ঘিরে গ্রামের মানুষের নানা কাহিনী প্রচলিত। কেউ বলে গাছটি অভিশপ্ত, কেউ বলে গাছের নিচে এক সাধুর আত্মাবন্দী। শিশুদের শাসন করতে মায়েরা বলে, সন্ধ্যার পর গাছের কাছে যেও না, নয়তো আর ফিরতে পারবে না। সুমন শহরের ছেলে, অরণ্যপুরের স্কুলে নতুন শিক্ষক হিসাবে এসেছে। ছোটবেলা থেকেই সে বিজ্ঞান আর যুক্তিতে বিশ্বাসী। গ্রামের এই কুসংস্কারগুলো তার কাছে হাস্যকর মনে হয়। প্রথমে কয়েকদিন গ্রামে বেশ ভালো কাটে। সুমন গ্রামের সহজ সরল মানুষদের দ্রুত আপন করে নেয়। কিন্তু একদিন চা দোকানে গ্রামের লোকেদের ফিসফিস আলোচনা শুনে তার কৌতূহল বাড়ে। লোকজন বলছে, গতবার যে বাইরের লোক এসেছিল সে বটগাছের কাছে গিয়েছিল, আর তার পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। মুখে এমন ভয় ছিল যেন জীবনের শেষ মুহূর্তে সে কিছু ভয়ঙ্কর দেখেছে। সুমন হেসে ওঠে। সে মজা করে বলে, আমি দেখব সন্ধ্যার পর বটগাছের কাছে কি আছে। গ্রামবাসী তাকে সতর্ক করে। একজন বৃদ্ধ বলেন, যেও না বাবা, ওই গাছের ছায়া ভালো নয়। কেউ গাছটাকে বিরক্ত করলে তাকে বড় মাসুল দিতে হয়। সেদিন সন্ধ্যায় সুমন বটগাছের দিকে হাঁটতে থাকে। আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। দূরে ঝিঝি পোকার ডাক আর শিয়ালের কান্না শুনতে পাচ্ছে। গাছের নিচে পৌঁছে সে আশেপাশে তাকায়। গাছটি এত বিশাল যে এর ডালপালাগুলো গ্রাম জুড়ে ছড়িয়ে আছে। শুকনো পাতাগুলোর মধ্যে হালকা বাতাস বয়ে যায়, কিন্তু শব্দ হয় না। সুমন গাছের নিচে বসে। প্রথমে সব কিছু স্বাভাবিক লাগে। হঠাৎ সে অনুভব করে চারপাশ যেন থমকে গেছে। বাতাস বন্ধ হয়ে গেছে, পাখিরা আর ডাকছে না। সে হালকা ঠান্ডা অনুভব করে। পিছনে কারো উপস্থিতি অনুভব করে সে। ঘুরে তাকাতেই দেখে কিছুই নেই। পরদিন সকালে সুমন স্কুলে গিয়ে ছাত্রদের সঙ্গে এই বিষয় নিয়ে মজা করে। সে বলে, বটগাছ কিছুই না, তোমাদের লোককথার কোনো ভিত্তি নেই। কিন্তু সে লক্ষ্য করে ছেলেমেয়েরা খুব ভীত। এক ছাত্র ফিসফিস করে বলে, স্যার, কেউ প্রথম রাতে কিছু বুঝতে পারে না, কিন্তু গাছ তাকে নিজেই কাছে টেনে নেয়। রাতে সুমন যখন ঘুমিয়েছিল, হঠাৎ দরজায় একটি টোকা শুনতে পায়। সে দরজা খুলে কাউকে দেখতে পায় না, কিন্তু দরজার সামনে কাদামাখা পায়ের ছাপ সে দেখতে পায়। আর সেই পায়ের ছাপ জানলার দিকে গেছে। জানলার পাশে একটি কালো ছায়া দাঁড়িয়ে থাকতে সে দেখে। ছায়াটি যেন ধীরে ধীরে মিশে যায়। সেই রাতেই সুমনের ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন হতে থাকে। সে দেখে বটগাছের নিচে একজন লোক দাঁড়িয়ে। তার মুখ দেখা যাচ্ছে না। লোকটি হাত বাড়িয়ে সুমনকে শুধু ডাকছে। সুমন সকালে উঠে খুব অস্বস্তি অনুভব করে। সে বৃদ্ধা চম্পা মাসির কাছে যায়। চম্পা মাসি তাকে সাবধান করে, বাবা, তুই ভুল করছিস। ওই গাছ অভিশপ্ত। তোর এখন ওই গাছ থেকে দূরে থাকাই উচিত। কিন্তু সুমন গ্রামের এই কুসংস্কার মানতে চায় না। সে আবার বটগাছের কাছে যায়। এবার তার সঙ্গে তার বন্ধু দীপক। তারা গাছের নিচে একটি পুরনো ঘণ্টা ঝুলতে দেখে। দীপক ঘণ্টাটি বাজাতে যায়। ঘণ্টাটি বাজতেই বাতাস যেন থেমে যায়। গাছের শিকড় থেকে এক ধরনের গন্ধ বেরিয়ে আসে, যেন পচা কিছু। তারপর তারা সেখান থেকে বাড়ি ফিরে আসে। তারপর রাত্রে সুমন তার বাড়িতে অদ্ভুত শব্দ শুনতে পায়। গাছের ছায়া তার জানলার বাইরে দাঁড়িয়ে। ছায়াটি ধীরে ধীরে তার ঘরে ঢুকে পড়ে। সেই রাত যাবার পর
পরদিন সকালে সুমন আবার সেই গাছটির কাছে যায় এবং সেই গাছের নিচে একটি পুঁথি খুঁজে পায়। তখন পুঁথির পাতাগুলো ধুলো ও শ্যাওলায় ভরা। পাতাগুলো খুলতেই সে একটি রহস্যময় লেখা দেখতে পায়। লেখাটি পুরনো তামিল ভাষায় লেখা। সুমন ভাষাটা পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু কিছু শব্দ স্পষ্ট বোঝা যায়। আমি শাস্তি বহন করছি। যে স্থানকে বিরক্ত করবে সে চিরকাল আমার সঙ্গে থাকবে। তার চারপাশে শিকড়গুলো ধীরে ধীরে মাটির ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে। সুমন পুঁতি হাতে নিয়ে তাড়াতাড়ি গাছের নিচ থেকে চলে আসে। রাত গভীর হলে পুঁথির পাতাগুলো থেকে অদ্ভুত সোধা গন্ধ বের হতে থাকে, আর পুঁথির লেখা হালকা জ্বলজ্বল করতে থাকে। সে বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে। সুমন আবার বিষয়টিকে গ্রামের পুরোহিতকে জানায়। পুরোহিত বেশ কিছুক্ষণ নীরব থেকে বলে, এই গাছটি অভিশপ্ত। এখানে 100 বছর আগে এক তান্ত্রিক তার অমরত্বের সাধনা করেছিল। সে গ্রামের মানুষদের বলি দিতে চেয়েছিল, কিন্তু গ্রামের লোকেরা তাকে হত্যা করে। কিন্তু তার আত্মা এখানেই থেকে যায়। তার ছায়া এখনও এই গাছের মধ্যে বাস করে। পুরোহিত আরও বলেন, যে পুঁথি তুমি পেয়েছ সেটি এই গাছের আত্মার প্রার্থনা। তুমি তার শিকার হতে চলেছ। তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। পুরোহিত সুমনকে উপদেশ দেন, গাছের কাছে আর কখনো যেও না। এটি আর শুধু গাছ নয়, এটি এখন এক শিকল যেখানে প্রাচীন শাস্তিবন্দী। সুমন প্রথমে পুরোহিতের কথা শুনতে চায় না। তার যুক্তিবাদী মন এই বিষয়গুলো বিশ্বাস করতে চায়ই না। কিন্তু সেই রাতে পুঁথি থেকে একটি ছায়া বেরিয়ে তার ঘরের দেওয়ালে ভেসে ওঠে। ছায়াটি প্রথমে মৃদুস্বরে ফিসফিস করে, তারপর তার শব্দ ক্রমশ উচ্চতর হতে থাকে। আমার শাস্তি পূর্ণ করো, আমাকে মুক্তি দাও। আমার শাস্তি পূরণ করো, আমাকে মুক্তি দাও। সুমন আতঙ্কিত হয়ে পুরোহিতের কথা স্মরণ করে। পরের দিন সকালে সুমন দীপককে সঙ্গে নিয়ে গাছের কাছে আবার যায়। এবার তারা মাটি খুঁড়ে গভীরে একটি পুরনো মৃতদেহের কঙ্কাল খুঁজে পায়। কঙ্কালের পাশে তান্ত্রিকের প্রাচীন সরঞ্জাম রাখা, একটি ধাতব মুখোশ, কিছু পুরনো তামার পাত এবং একটি ছুরি। এই সব সরঞ্জাম যেন বাতাসে অদ্ভুতভাবে কাঁপছিল। মাটির নিচ থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। দীপক হঠাৎ মাটির উপর পড়ে যায় এবং বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সুমন বুঝতে পারে তাদের কিছু একটা ভুল হয়েছে। দীপকের শরীর অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে এবং তার মুখ ফ্যাকাশে। তারা দ্রুত বাড়ি ফিরে আসে। সুমন সেই রাতে আবার পুঁথি নিয়ে বসে। পুঁথির লেখা হঠাৎই পরিবর্তিত হয়ে যায়। সেখানে এবার লেখা, তুমি আমাকে ফিরিয়ে আনতে চেয়েছিলে, এখন নিজেই ফিরে এসো। পৃথিবীর কোনো যুক্তি দিয়ে সুমন আর এই ঘটনার ব্যাখ্যা করতে পারে না। পরদিন সকালে সুমন পুরোহিতকে আবার ডাকে। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলে গাছের দিক থেকে একটা গভীর শ্বাসের শব্দ ভেসে আসে। গাছের ডালগুলো যেন ধীরে ধীরে পুরোহিত ও সুমনের দিকে নড়ছে। হঠাৎ গাছের শিকড় মাটির বাইরে উঠে আসে এবং সুমনের পায়ে জড়িয়ে ধরে। সুমন চিৎকার করতে থাকে। পুরোহিত মন্ত্র থামিয়ে বলে, তুমি গাছকে বিরক্ত করছো, এবার নিজের আত্মা ফিরিয়ে আনার চেষ্টা করো। গাছের শিকড় সুমনকে মাটির ভেতর টেনে নিতে থাকে। সে শেষ মুহূর্তে পুঁথি ছুঁড়ে ফেলে, কিন্তু তখনই গাছ থেকে একটি ছায়া বেরিয়ে এসে সুমনের শরীরকে জড়িয়ে ধরে। পরদিন সকালে গ্রামের লোকেরা গাছের নিচে একটি নতুন ছায়া দেখতে পায়। সেই ছায়াটি স্থির, কিন্তু তার আকৃতি একেবারে সুমনের মতো। এই গল্পটি এখনও শেষ হয়নি। আপনারা যদি পরের পাঠ শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।